সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, আল আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়েছে, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এরপর জানিয়ে দিব 24 ঘন্টায় গাজার 50টি স্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। আরও জানিয়ে দিব জাবালিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, 120 ফিলিস্তিনের লাশ উদ্ধার। এরপর জানাবো চীনের বিরুদ্ধে জেলেনস্কির মারাত্মক অভিযোগ এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। ভাঙচুরের 2 মামলায় অব্যাহতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আল আকসা তুফান ইসরায়েলকে ধ্বংসের পথে বসিয়েছে, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের প্রথম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। তিনি আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খামেনির 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইমামের মাজারে লাখো জনতার উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেছেন। আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সঠিক সময় আল আকসা তুফান অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের ফলে ইহুদিবাদী সরকার এমন একটি পথ বেছে নিয়েছে যাকে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইমাম খামেনি সোভিয়েত ইউনিয়নের পতনের আগে প্রেসিডেন্ট গর্বাচেভকে চিঠি লিখেছেন, বলেছিলেন তিনি কমিউনিস্ট শাসনের মেরুদণ্ড ভাঙ্গা শব্দ শুনতে পাচ্ছেন। ইমাম ফিলিস্তিন সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন তার বাস্তবায়নও এখন পরিলক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইমাম ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনার ব্যাপারে আশাবাদী হতে নিষেধ করে বলেছিলেন, ফিলিস্তিনি জনগণকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে তাদের অধিকার আদায় করে নিতে হবে। একমাত্র যুদ্ধের মাধ্যমে দখলদার ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করা যাবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আল আকসা তুফান অভিযানে ইসরায়েল এমন আঘাত খেয়েছে যার ক্ষতি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব হবে না। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঠিক সময় চালানো ওই অভিযানের ফলে ইহুদিবাদীদের সকল ষড়যন্ত্র ও কূট পরিকল্পনা ব্যর্থ হয়েছে। দখলদার ইসরায়েল এমন একটি অবস্থানে চলে গেছে যেখান থেকে আবার কোমর শক্ত করে দাঁড়ানোর সুযোগ পাবে না। 24 ঘন্টায় গাজায় 50 স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। গত 24 ঘন্টায় গাজার 50টি লক্ষ্যে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় সামরিক অবকাঠামো, অস্ত্রের ডিপো এবং হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার। গাজার মধ্যাঞ্চলে হামাসের একটি লক্ষ্যে হামলা চালিয়ে বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করা হয়েছে। পুরো গাজা জুড়ে ইসরায়েলের সর্বশেষ হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। বুরুইজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় 6 নারী এবং 1 শিশু সহ অনেকেই নিহত হয়েছেন। এদিকে মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হয়েছে। খান ইউনিসের বেশ কিছু আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে 3 শিশু সহ 12 জন প্রাণ হারিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, আমরা কোনো অবস্থাতেই হামাসের শাসন মেনে নিব না। গাজায় চলমান যুদ্ধে ইতি টানতে নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। হামাস এতে রাজি থাকলে ইসরায়েলও মেনে নেবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি একথা জানিয়ে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যুদ্ধবিরতি পরিকল্পনাটি তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে মোট 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এর প্রথম ধাপ শুরু হবে 6 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্য দিয়ে। সে সময় গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে দেওয়া হবে মানবিক সহায়তাও। একই সঙ্গে হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দী এবং জিম্মি বিনিময় হবে বলেও পরিকল্পনায় বলা হয়েছে। যুদ্ধবিরতির এই প্রস্তাবে ইসরায়েল রাজি হবে বলে যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করলেও ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজন সদস্য ইতিমধ্যেই এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। যুদ্ধবিরতির প্রস্তাবটি এমন এক সময় দেয়া হলো যখন ইসরায়েলের সামরিক বাহিনী গাজার রাফা শহরে বিমান হামলা জোরদার করেছে। জাবালিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, 120 ফিলিস্তিনির লাশ উদ্ধার। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের শহর জাবালিয়া থেকে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 50 ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দখলদার সেনাদের প্রত্যাহার করার পর জাবালিয়া থেকে উদ্ধার হওয়া ফিলিস্তিনিদের লাশের সংখ্যা 120 ছাড়িয়ে গেল। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা অফা জানিয়েছে, গতকাল গাজার সিভিল ডিফেন্স বিভাগের অনুসন্ধানী দলগুলো 50টি মরদেহ উদ্ধার করে। ইসরায়েলি সেনাদের
নির্বিচার বোমাবর্ষণ ও গোলা নিক্ষেপে বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে নিহত হন এসব হতভাগ্য ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এর আগে শনিবার জাবালিয়া থেকে 20 জন শিশুসহ অন্তত 70 জনের নিষ্প্রাণ দেহ উদ্ধার করা হয়। এখনও ধ্বংসস্তূপে সরিয়ে আরও মরদেহ পাওয়া যাবে বলে ধারণা করছেন উদ্ধারকারী দলগুলোর সদস্যরা। গত শুক্রবার জাবালিয়া শরণার্থী শিবিরে 20 দিনব্যাপী গণহত্যা ও তাণ্ডবের অবসান ঘোষণা করে ইসরায়েলি বাহিনী। ওই 20 দিনে জাবালিয়ায় অন্তত 200টি বিমান হামলা চালায় দখলদার সেনারা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে 20 দিনে জাবালিয়ার 70% ভবন ধ্বংস করার মাধ্যমে অন্তত 1 লাখ ফিলিস্তিনিকে পথে বসিয়ে দিয়েছে ইহুদিবাদীরা। দখলদার সেনারা চলে যাওয়ার পর পালিয়ে যাওয়া গাজাবাসী তাদের ঘর বাড়িতে ফিরতে শুরু করেছেন, যদিও ধ্বংসযজ্ঞের মাত্রা এত বেশি ছিল যে বেশিরভাগ মানুষই তাদের ঘরবাড়ি চিনতে পারছেন না। চীনের বিরুদ্ধে জেলেনস্কির মারাত্মক অভিযোগ। 2022 সালে ইউক্রেনের ওপর হামলা ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের সময় দুই দেশ সীমাহীন মৈত্রীর অঙ্গীকার করেছিল। ইউক্রেন যুদ্ধের বিষয়ে চীন নিরপেক্ষ অবস্থানের দাবি করে আসছে। যুদ্ধের শুরু থেকে পশ্চিমা জগতে নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানো সত্ত্বেও চীন সে দেশকে কোনো সামরিক সহায়তা দেয়নি বলে দাবি করেছে। অথচ মার্কিন প্রশাসন চীনের বিরুদ্ধে রাশিয়াকে ডুয়াল ইউজ বা বেসামরিক ও সামরিক কাজে ব্যবহার করা যায় এমন সামগ্রী রপ্তানির অভিযোগ এনেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার পরোক্ষভাবে চীনের বিরুদ্ধে রাশিয়াকে প্রত্যক্ষ মদত দেওয়ার একাধিক অভিযোগ আনলেন। তার মতে চীনের মদতের কারণে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, সুইজারল্যান্ডে আসন্ন ইউক্রেন শান্তি সম্মেলন বানচাল করতে রাশিয়াকে সহায়তা করছে চীন। রাশিয়া সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ায় চীন ও সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সরাসরি নাম না নিয়েও জেলেনস্কি বলেছেন, অন্যান্য অনেক দেশের ওপর সম্মেলনে অংশ না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে চীন। সিঙ্গাপুরের শাংরি-লা ডায়ালগ নামের প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে সশরীরে যোগ দিয়ে জেলেনস্কি এশিয়ার দেশগুলোর প্রতি সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। রাশিয়ার হামলা মোকাবেলায় তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা আবেদন জানান। সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনে শীর্ষ নেতাদের উপস্থিতি থাকার অনুরোধ করেছেন জেলেনস্কি। তার মতে এখনও পর্যন্ত প্রায় 100 দেশ ও প্রতিষ্ঠান সম্মেলনে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে। চীন জেলেনস্কির অভিযোগ সম্পর্কে সরাসরি মন্তব্য করেনি, তবে সম্মেলনে উপস্থিত চীনা প্রতিরক্ষামন্ত্রী দং জুন তার সঙ্গে সাক্ষাৎ করেননি। ইউক্রেনের শান্তি ফেরাতে চীন নিজস্ব পরিকল্পনা পেশ করলেও এখনও সেই শান্তির সমাবেশ এবং পরিবেশ সৃষ্টি হয়নি বলে দাবি করছে। বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার বলেছেন, আন্তর্জাতিক সমাজ এই ক্ষেত্রে চীনের প্রত্যাশা এখনও পূরণ করেনি। ভাঙচুরের 2 মামলায় অব্যাহতি পেলেন ইমরান খান। লং মার্চে ভাঙচুরের 2 মামলায় অব্যাহতি পেয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দলের অন্য শীর্ষ নেতা শাহ মোহাম্মদ কুরেশিও অব্যাহতি পেয়েছেন। রাজধানীর একটি ডিস্ট্রিক্ট ও সেশন কোর্ট এই রায় দিয়েছেন। ইমরান খান ও কুরেশির দায়ের করা আবেদনের বিপরীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইহতেশাম আলম তাদের অব্যাহতির অনুমোদন দেন। এর আগে এই মামলা থেকে পিটিআই নেতা আলী মোহাম্মদ খান ও মোরাদ সাইদকে খালাস দেওয়া হয়। সাবেক নেতা আসাদ উমর অব্যাহতি পেয়েছেন। দেশটির গোলরা থানায় তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছিল। 144 ধারা লঙ্ঘনের দায়ে কোসার ও করাচি কোম্পানি থানায় একই ধরনের হামলা থেকে ইমরান খান এবং তার দলের অন্যান্য নেতাদের মামলা থেকে খালাসের পর এই রায় এলো। 9 মে দাঙ্গার ঘটনায় করা আরও 2 মামলায় ইমরান খানকে গত মাসের 30 তারিখ ইসলামাবাদের একটি সেশন আদালত ইমরান খানকে খালাস দিয়েছেন। বর্তমানে বেশ কিছু মামলায় পাকিস্তানে আদালিয়া কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। 2023 সালের আগস্ট থেকে তিনি বন্দী।